আজ থেকে প্রায় 30 বছর আগে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এমন এক রহস্যময় ঘটনা ঘটেছিল যে রহস্যের আজ পর্যন্ত কোনো কিনারা হয়নি বললে ভালো হয়। এটাই আমাদের রাজ্যের সবচেয়ে বড় আনসলভ মিস্ট্রি, ভীষণ ইন্টারেস্টিং একটি টপিক। তাই দর্শক বন্ধুদের কাছে আমার আবেদন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তারিখটা ছিল 1995 সালের 17 ডিসেম্বর। ওই দিন রাত 11টার সময় পুরুলিয়া জেলার ঝালদা থানা এলাকার উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি প্লেনটি খুব নিচু দিয়ে যাচ্ছিল। প্রচণ্ড আওয়াজ শুনে গ্রামবাসীরা সোজা হয়ে যায়। রাতের অন্ধকারে তারা কিছুই ঠাহর করতে পারছিল না। তবে কেউ কিছু বুঝে দেখতে বা না পেলেও ওই সময় ওখানে একটি কাণ্ড ঘটে। 3টি প্যারাশুটের সাহায্যে ওই প্লেন থেকে মাটিতে ফেলা হয়েছিল ছোট বড় মিলে মোট 70টি বাক্স। তবে বাক্সগুলি শুধু একটি জায়গায় পড়েনি, ভিন্ন ভিন্ন স্থানে পড়েছিল। বাকি সব জায়গায় ঘেরা ছিল। এরিয়াটি ছিল ঘেরা, এমন কোনো জায়গা ছিল না, সবগুলোই ঘেরা ছিল। কিন্তু সকালবেলা যখন গ্রামবাসীরা জমিতে যায় তখন তাদের চোখে পড়ে, স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগে যে বাক্সগুলোর ভেতরে আছে কি। যেতেই তারা দেখতে পায় যে বাক্সগুলোর পাশে কতগুলো বন্দুক ছড়িয়ে ছিটিয়ে আছে। বিস্মিত হয়ে গ্রামবাসীরা এরপর বাক্সগুলো খুলতেই তাদের চোখ তো পুরো কপালে। তারা দেখলো বাক্সগুলোর মধ্যে শয়ে শয়ে সাজানো রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় চারিদিকে, বহু লোক জুটে যায় সেখানে। এবার এসব ক্ষেত্রে যেমনটা হওয়া স্বাভাবিক, জনগণ কি করলো, ওই বাক্সগুলো খুলে গুলি বন্দুক বের করে যে জটা পারলো নিয়ে কেটে পড়লো। তো এরকম একটি সাংঘাতিক খবর পুলিশের কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। লোকাল পুলিশ বিষয়টিকে উপর মহলে জানায়। সেখান থেকে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক এবং ফাইনালি সংবাদটি দিল্লিতে গিয়ে পৌঁছায়। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। রাতের অন্ধকারে একটি প্লেন বিপুল সংখ্যক হাতিয়ার ফেলে অদৃশ্য হয়ে গেল, আর সেটা ভারতীয় বিমান বাহিনীর রাডারে ধরা পড়ল না। এটা কিভাবে সম্ভব? দেশের নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করে। সে সময়কার বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজ কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। आर्म ड्रॉपिंग तो इतना एग्जाम्पल है। राष्ट्रीय सुरक्षा का विदेशी जहाज, विदेशी हाथियार এবং সব কিছু মিলিয়ে সেই সমস্ত আধিকারিকরা যে সময় ছিল তাদের সবাইকে ওই মিটিংয়ে ডাকা হয়। সেখানে পুরুলিয়া কাণ্ডের রহস্য উন্মোচনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সময় নষ্ট না করে ওই টিম ঘটনাস্থলে পৌঁছে যায়, আর কেন্দ্রীয় কমিটি রাজ্যের পুলিশ যৌথভাবে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এখন আপনি স্ক্রিনে যে ভিডিওটি ফুটেজে দেখছেন এটা সেই সময়কার। এরপর পুলিশ অস্ত্র উদ্ধারে নেমে পড়েন। ঝালদা, খাটাঙ্গা, বেলামু ও বারামু এই 4টি গ্রামে প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গুলিবন্দুক বাজেয়াপ্ত করা হয়। পুলিশ কী উদ্ধার করেছিল তার তালিকাটা শুধু একবার দেখুন। AK-47 ও AK-56 মিলিয়ে মোট 300টি অ্যাসল্ট রাইফেল, 2টি স্নাইপার রাইফেল এবং রাইফেলের গুলিতে 1500 প্লাস 720টি AK-56 রাইফেলের ম্যাগাজিন এবং 25টি 9mm পিস্তল, 2500 রাউন্ড পিস্তলের গুলি, 8টি রকেট লঞ্চার সঙ্গে টেলিস্কোপ, 70টি অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড, 100টি হ্যান্ড গ্রেনেড, 2টি নাইট ভিশন দূরবীন, 3টি বড় মাপের প্যারাশুট। এই সমস্ত কিছুর মোট ওজন ছিল 440 কুইন্টালেরও বেশি। বুঝতেই পারছেন এগুলো পাওয়া গেছে, সেগুলো দিয়ে অনাহাসে একটি ছোটোখাটো সেনাবাহিনী খাড়া করা যায়। তদন্তকারীদের মতে যে পরিমাণ হাতিয়ার ওখানে ড্রপ করা হয়েছিল তার একটা বড় অংশের কোনো হদিশ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরাও সেই কথা স্বীকার করেছে। এটা লেখা হয়েছে কোনো সঠিক নয়, ওইটার ওই বইয়ের হিসাব নয়। এমনটা হবার কারণ আছে। ধরুন কেউ 3খানা বন্দুক করছে, কিন্তু পুলিশ কাছে জমা দেওয়ার সময় সে বলল, দেখুন স্যার, এই একটাই আমার কাছে ছিল, বাকি দুটো সে হয়তো পুকুরের জলে ফেলে দিয়েছে বা মাটিতে
পুঁতে রেখে দিয়েছে। এবার অত লোকের মধ্যে পুলিশ কাকেই চাপ দেবে আর কোথায় খুঁজবে? 4-5 বছর ধরে তল্লাশি চালিয়েও শেষ পর্যন্ত পুলিশ বাকি হাতিয়ারগুলোকে উদ্ধার করতে পারেনি। পুলিশ কতদিন এমনি তোমাদের ঘিরেছিল? পুরো গ্রামটা মোটামুটি 4 থেকে 5 বছর। বাপরে, ততদিন। যাই হোক, খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার পর গোটা দেশ জুড়ে আলোড়ন পড়ে। প্রতিটা মানুষ জানতে চাইছিল আকাশ থেকে কারা হাতিয়ার ফেলে দিল, এর পেছনে তাদের কি উদ্দেশ্য ছিল। তো ভিডিওর পরবর্তী অংশে আমি সেই প্রত্যেককে খুঁজে বের করার চেষ্টা করব। পুরুলিয়ার কাণ্ডের পর থেকে নড়ে চড়ে বসে ইন্ডিয়ান এয়ারফোর্সও, এবং ভারতের আকাশের ওপর দিয়ে যে সমস্ত প্লেন আসা যাওয়া করছিল তারা সেগুলোকেও উপর কড়া নজর রাখতে শুরু করে। ঘটনার 3 দিন পর 21শে ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর কাছে খবর আসে যে একটি সন্দেহভাজন বিমান থাইল্যান্ড থেকে পাকিস্তান করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কলকাতা বিমানবন্দরে এই প্লেনটি ডিটেক্ট করেছিল, কিন্তু প্লেনটি হঠাৎ করে তার পথ পরিবর্তন করে চেন্নাই এয়ারপোর্টে নেমে যায়। বিমানটি সেখানে জ্বালানি ভর্তি করে তারপর সেখান থেকে মুম্বাই চেন্নাই রুট ধরে এগোতে শুরু করে। ভারতীয় বিমান বাহিনী প্লেনটি গতিবিধি খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছিল। সময় যত বাড়তে থাকে তাদের সন্দেহটা আরও বেশি তীব্র হয়। সিদ্ধান্ত নেওয়া হয় ওই রহস্যময় প্লেনটিকে ল্যান্ড করানোর সঙ্গে সঙ্গে ভারতের MiG-21 ফাইটার জেটের একটি দল আকাশপথে বিমানটিকে চারিদিকে ঘিরে ফেলে। এভাবেই বিমানটি মুম্বাইয়ের সাহারা এয়ারপোর্টে নামতে বাধ্য করা হয়, এবং বিমানটি ছিল N-26 নামের একটি কার্গো প্লেন। কার্গো প্লেনে বলতে মালবাহী বিমান বাহিনীটিকে মোট 7 জন ক্রু মেম্বার ছিল, এবং মাটিতে নামার পর তাদের সবাইকে আটক করা হয়। ওই 7 জনের মধ্যে 5 জন ছিল লাতভিয়ান নাগরিক। লাতভিয়া হচ্ছে ইউরোপের একটি ছোট্ট দেশ। মানচিত্রে দেখুন, এই যে রাশিয়ার পশ্চিম দিকে ফিনল্যান্ড নরওয়ের মাঝে এই যে দেশটি, এটাই হলো লাতভিয়া। তো সবাই, যাই হোক, ক্রু মেম্বারদের মধ্যে একজন ছিল ব্রিটিশ, যার নাম ছিল পিটার ব্লিচ। কিন্তু তাজ্জব ব্যাপার, 7 নম্বর ব্যক্তিটি সবার চোখকে ফাঁকে দিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হয়, যার নাম ছিল কিম ডেভি। ডেনমার্কের বাসিন্দা কিম ডেভি পালিয়ে গেলেও বাকি 2 জনকে জেরা করে পুলিশ জানতে পারে যে পুরুলিয়ার তারাই হাতিয়ার ফেলেছিল, এবং এই কাজের জন্য তার N-26 বিমানটাকেও ব্যবহার করা হয়েছিল। যে 5 জন লাতভিয়ার নাগরিককে আটক করা হয়েছিল তাদের জানায় যে তারা সামান্য বিমানকর্মী অস্ত্র নামানোর বিষয়ে তারা কিছুই জানে না। পিটার ব্লিচ ও কিম ডেভি হলো আসল মাস্টার মাইন্ড। তো এরপর 24শে ডিসেম্বর ধৃত 6 জনকে আদালতে তোলা হয়। কোর্টের নির্দেশ দিয়ে তাদেরকে সবাইকে কলকাতা প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। 26শে ডিসেম্বর পুরুলিয়ার অস্ত্র ভাণ্ডারে তদন্তভার বা সিবিআইয়ের মধ্যে তুলে দেওয়া হয়, এবং সিবিআই তদন্তের দিকে পা বাড়াতেই অনেক কিছু তথ্য তাদের হাতে আসে। তারা জানতে পারে যে 6 মাস আগে থেকে পুরুলিয়াতে হাতিয়ার নামানোর পরিকল্পনা করা হয়েছিল। 1995 সালে 18ই আগস্ট ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এই নিয়ে একটি মিটিং করা হয়েছিল। এই মিটিংয়ে কিম ডেভি, পিটার ব্লিচ সহ আরও 2 জন অন্য লোক ছিল। সেখানে হাতিয়ার কেনার জন্য পিটার ব্লিচকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। এই প্রসঙ্গে বলে রাখি যে এই পিটার ব্লিচ লোকটা কিন্তু সে লোক ছিল না, একসময় সে ব্রিটিশ আর্মির অফিসার ছিল। সেখান থেকে রিটায়ার্ড করার পর অস্ত্র ব্যবস্থা নেমে পড়ে ব্রিটিশ গুপ্তচর সংস্থা MI5 এর হয়েও সে কাজ করেছে। তো যাই হোক, 19শে সেপ্টেম্বর কিম ডেভি স্বয়ং পুরুলিয়াতে এসে হাতিয়ার নামানোর পয়েন্টটিকে ভালো করে নিরীক্ষণ করে। এরপর 27শে সেপ্টেম্বর ব্যাংককে আরও একবার মিটিং বসে, এবং সেখানেই পুলিশ অস্ত্রধর্ষণের চূড়ান্ত পরিকল্পনা করা হয়। ডিল ফাইনাল হবার পর পিটার ব্লিচ লাতভিয়ান এয়ারলাইন্স থেকে $250,000 দিয়ে একটি 26 নামের সেকেন্ড হ্যান্ড বিমান কেনে। এরপর লাতভিয়া থেকে বেলারুশ এবং বেলারুশ থেকে ইরান, তারপর সেখান থেকে পাকিস্তান। 17 ডিসেম্বর বিকেলে N-26 পাকিস্তান করাচি থেকে টেক অফ করে বারাণসী বিমানবন্দরে নেমে বিমানটি রিফুয়েলিং করে, তারপর সেখান থেকে পুরুলিয়ার দিকে উঠতে শুরু করে। রাত 11টার সময় ঝালদার কাছে অস্ত্র বোঝাই বাক্সগুলোকে ফেলে দিয়ে কলকাতা বিমানবন্দরে নেমে যায়। পরের দিন সকালে অর্থাৎ 18 ডিসেম্বর বিমানটি কলকাতা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে
3 দিন থাকার পর 21শে ডিসেম্বর আবার ভারতের বায়ুসীমা ধরে পাকিস্তানের দিকে যাত্রা শুরু করে। আর তখনই বিমানটির বলপূর্বক নামানো হয়। তবে এত টাকার ফান্ড কোথা থেকে এসেছিল, হাতিয়ারগুলোই বা কোথা থেকে কেনা হয়েছিল, এসব নিয়ে সিবিআই কোনো তদন্ত বা তথ্য প্রকাশ করেনি। এবং এই প্রক্রিয়া আরও এগোতে আনন্দমার্গ নামের একটি সামাজিক আধ্যাত্মিক সংগঠন সিবিআইয়ের নজরে আসে। আসলে পুরুলিয়ার যে জায়গাটাতে হাতিয়ার ফেলা হয়েছিল তার পাশেই ছিল আনন্দমার্গের প্রধান দপ্তর সিবিআই। আনন্দমার্গের শাখাগুলিতে হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং ফাইনাল 1996 সালের মার্চ মাসে পুরুলিয়া মামলায় 13 জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়। সিবিআই ওই 13 জনের মধ্যে 6 জন ছিল বিমানের ক্রু মেম্বার, বাকিরা ছিল আনন্দমার্গের সদস্য। 5 বছর ধরে বিচার চলার পর 2000 সালে আদালতে পিটার ব্রিজ বা লাতভিয়ার ক্রু মেম্বারদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু যে কজন আনন্দমার্গীর নাম চার্জশিটে ছিল প্রমাণের অভাবে তারা খালাস হয়ে যায়। এদিকে সাজা ঘোষণার কয়েক মাস পরে ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপের ভারত সরকার লাতভিয়ান ক্রু মেম্বারদের প্রত্যার্পণ করেন। এরপর 2004 সালে ব্রিটিশ সরকারের এর চাপে পিটার ব্রিজকেও ছেড়ে দেওয়া হয়। তো এখন পর্যন্ত বিষয়টি হয়তো খুবই গোলমেলে মনে হচ্ছে, কিন্তু এর পুরুলিয়া কাণ্ডের সবচেয়ে রহস্যময় চরিত্র কিম ডেভিড বিষয়টি একটি কথা আর জানার পর প্রথমে আপনি চমকে উঠবেন। এরপর এবং তারপর পুরো বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ডেনমার্কের বাসিন্দা কিম ডেভিড আসল নাম ছিল নিলস হক। সে একজন আনন্দমার্গের সদস্য। আনন্দমার্গের হয়ে দীর্ঘ 15 বছর ধরে কাজ করে আসছিল। সে ইসকনের মতোই বিদেশিদের মাটিতে আনন্দমার্গের অনেক রাখা আছে, সেখানে তাদের অসংখ্য অনুগামীও রয়েছে। কিম ডেভি হলো সেই রকম একজন। তার একটি তৃতীয় নাম আছে, নির্বাণানন্দ। পুরুলিয়া কাণ্ডের আগেও কিম একাধিকবার ভারতে ছিল। বাংলা, হিন্দি সহ 6 রকম ভাষা জানে সে। 2011 সালে কিম ডেভির একটি ইন্টারভিউ প্রকাশিত হয়। তার কিছুদিন পরেই টাইমস নাও চ্যানেল সে এই কথা প্রকাশ করে এবং সে দাবি করে যে পুরুলিয়ার অস্ত্রবর্ষণ কাণ্ডটি ভারত সরকারের ঘটিয়েছিলেন। আর তাদের উদ্দেশ্য ছিল যে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে বামফ্রন্ট সরকারকে সরানো। আনন্দমার্গের সদস্যরা বহুদিন থেকেই কমিউনিস্টদের হাতে অত্যাচারিত হয়ে আসছিল, তাই তারা এই ষড়যন্ত্রের অংশ নিয়েছিল। কংগ্রেস সরকার চাইছিল যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করে বামেদেরকে ক্ষমতাচ্যুত করতে, কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলার অবনতি না হলে কোনো নির্বাচিত গভর্নমেন্টকে বরখাস্ত করা যায় না। তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতি অশান্ত করার জন্যই এই বিপুল পরিমাণ হাতিয়ার পুরুলিয়াতে নামানো হয়েছিল। শুধু তাই নয়, কিম আরও জানায় যে মুম্বাই এয়ারপোর্ট থেকে পালাবার জন্য সরকারের লোকেরাই তাকে সাহায্য করেছিল। পাপ্পু যাদব নামের বিহারের এক এমপি নিজের গাড়িতে বসে তাকে নেপালে পাঠিয়েছিল। পরে সে নেপাল থেকে নিজের দেশ ডেনমার্কে গিয়ে পৌঁছায়। এখন বিষয় হচ্ছে কিম ডেভি এখনও অধরা। 2018 থেকে নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় কিম ডেভির প্রত্যাবর্তনের বিষয়টি তুলেছিলেন, কিন্তু যতদিন না সে ধরা পড়ছে আর যতদিন না তার দাবিগুলি দেশের আদালতে প্রমাণিত হচ্ছে, ততদিন সেগুলোর কোনো মূল্য নেই। আর তাই এখনও পর্যন্ত পুরুলিয়া কাণ্ডটি আমাদের দেশের একটি অন্যতম অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। যদি আপনার কাছে বিষয়টি এখনও পরিষ্কার না হয় বা যদি কিম ডেভির কথাগুলো আপনার মিথ্যা বলে মনে হয়, তাহলে আমি যেই পয়েন্টগুলো বলছি সেগুলো লিঙ্ক করুন। নাম্বার 1, আনন্দমার্গের সঙ্গে বামেদের দ্বন্দ্ব বহু পুরনো উদাহরণ হিসেবে বিজন সেতু গণহত্যা। 1982 সাল থেকে 30 এপ্রিল সিপিআইএম এর দুষ্কৃতীরা আনন্দমার্গের 17 জন সন্ন্যাসীকে হত্যা করেছিল। নাম্বার 2, আনন্দমার্গের হেডকোয়ার্টার আনন্দনগরের সামনে অস্ত্রগুলিকে নামানো হয়েছিল। নাম্বার 3, পুরুলিয়া অস্ত্রাণ্ডের প্রধান অভিযুক্ত ডেভি একজন আনন্দমার্গের সদস্য। নাম্বার 4, শত্রু দেশ পাকিস্তান থেকে একটি বিমান ভারতের বায়ুসীমা প্রবেশ করলো আর সেটা ভারতীয় রাডারে ধরা পড়ল না। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নাম্বার 5, একজন বিদেশি অপরাধীর মুম্বাই বিমানবন্দরের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে উড়ে গেল, এমনটা হওয়া অসম্ভব। নাম্বার 6, পুরুলিয়া অস্ত্রবর্ষণের খবর ভারতের গুপ্তচর সংস্থার কাজে ছিল না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এ বিষয়ে সতর্ক করার জন্য একটি চিঠিও পাঠিয়েছিল, কিন্তু সেই চিঠি ঘটনা ঘটে
যাওয়ার 3 দিন পর পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের কাছে গিয়ে পড়ে। এরকম একটি সিরিয়াস খবর কেন সাধারণ পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে গেলে এর এজেন্টদের কাছে কি ফোন ফ্যাক্স ছিল না? নিশ্চয়ই চাইছিল খবরটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দেরিতে পৌঁছাক, তাদের সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। সুতরাং এই সমস্ত পয়েন্টগুলো কোনো দিক নির্দেশ করছে, সেটা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই আমি আর খুলে এখানে কোনো মন্তব্য করছি না। সমাজনে এখন আরেকটি প্রশ্নের উত্তর বাকি রয়ে গেল, যেটা আমাদের সবচেয়ে বেশি ভাবার ছিল। সেটা হচ্ছে যে এত বড় পরিকল্পনা শেষে ব্যর্থ হয়ে গেল কেন? ষড়যন্ত্রকারীরা কোটি কোটি টাকার হাতিয়ার নিয়ে কেন এমন খোলা জায়গায় ফেলতে গেল? আর যদি তাই হয়েই থাকে, তাহলে তাদের কাছে যথেষ্ট সময় ছিল, রাতের মধ্যে তারা সেগুলিকে সরাতে পারলো না কেন? কমিউনিস্টদের ভাবে বিমানকারী কর্মীদের ব্যর্থতা, যান্ত্রিক গোলযোগ, নাকি অন্য কোনো কারণ? যে সঠিক কোনো উত্তর আমি আর খুঁজে পাইনি। আপনার যদি এই বিষয়টি কোনো মন্তব্য করার থাকে, তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমি সব কমেন্টের রিপ্লাই দেব, চেষ্টা করি। তো এবং ভালো থাকবেন। ধন্যবাদ।